সিনেমাটি শুরু হয় যাত্রীবাহী বিমান IA-42 এর অভ্যন্তরে, যা ডালাস থেকে লন্ডনের পথে উড়ছে। পাইলট ক্যাপ্টেন উইলিয়াম স্ট্রং ফ্লাইটের অবস্থা ব্রিফ করছিলেন এবং উল্লেখ করলেন যে প্রায় 7 ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাবে। তিনি আরও বলেন যে আবহাওয়ার অবস্থা আদর্শ এবং তাদের পথে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। ক্যাপ্টেন স্ট্রংয়ের সঙ্গে রয়েছেন সহ পাইলট ড্যানিয়েল প্রেন্টিস, যার সঙ্গে তিনি একসাথে বহু ফ্লাইটে উড়েছেন। দুজনের কথা বলার সময় হঠাৎ একটি অদ্ভুত ব্যতিক্রম ঘটে। ককপিটের ভেতরের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে। এর ফলে ক্যাপ্টেন স্ট্রং সাহায্যের জন্য কল করেন। সৌভাগ্যবশত গ্রাউন্ড কন্ট্রোল তাকে আশ্বস্ত করে যে তাদের কোনো যান্ত্রিক সমস্যা নেই এবং সামনের আকাশ সম্পূর্ণ পরিষ্কার। এই কথা শুনে পাইলটরা স্বস্তি পান, কিন্তু ঠিক তখনই তারা আরও সামনে এগোতেই দেখতে পান একটি বিরাট ঝড় তৈরি হচ্ছে। বিস্মিত হয়ে ক্যাপ্টেন স্ট্রং সাথে সাথেই আবার গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন, কারণ তারা তো বলেছিলেন আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু তাদের অবাক করে দিয়ে গ্রাউন্ড কন্ট্রোল বললেন যে ঝড়টি হঠাৎ করেই কোথা থেকে এসে গেছে। কোনো গতি না দেখে ক্যাপ্টেন স্ট্রং যাত্রীদের তাদের সিটে থাকতে বলেন এবং ঝড়ের মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সহপাইলট ড্যানিয়েল এই ধারণা নিয়ে অনিশ্চিত ছিলেন, কিন্তু ক্যাপ্টেন তাকে বলেন যে এটি একমাত্র উপায়। এরপর দুজনে তীব্র টার্বুলেন্সের মধ্যে দিয়ে বিমান চালান আর যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকেন। সৌভাগ্যক্রমে কিছুটা ভয়ের পর বিমানটি ঝড় পার হয়ে মসৃণ আকাশে প্রবেশ করে। যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পাইলটরা দেখে স্তম্ভিত হন যে আকাশ সম্পূর্ণ অন্ধকার, যেন রাত নেমেছে। উপরন্তু বিমানের সব সংকেত বন্ধ হয়ে গেছে। এখন শুধু রাডার কাজ করছে এবং গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন। তবুও তারা ধরে নেন যে এটি ঝড়ের কারণে সৃষ্ট কোনো সমস্যা এবং তারা এগিয়ে যাওয়া চালিয়ে যান। তবে পরের ৩০ মিনিট ধরে তাদের রাডারে একটি বিমানও না দেখতে পেয়ে তারা সন্দিহান হতে শুরু করেন। ক্যাপ্টেন স্ট্রং আশেপাশে কাউকে খুঁজে পাবার জন্য বিমানটিকে একটি লুটে ঘোরানোর সিদ্ধান্ত নেন। তা করার আগে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যামেরনকে ডেকে বলেন যাত্রীদের সিটে বসাতে, কারণ তারা নিচে নামতে চলেছে। পরের দৃশ্যে পাইলটরা তাদের পরিকল্পনা অনুযায়ী নিচে নামতে শুরু করেন এবং ঠিক তখনই তাদের রাডারে কিছু দেখা যায়। প্রথমে ক্যাপ্টেন খুশি হন, কিন্তু যখন ড্যানিয়েল বলেন যে এটি সাধারণ কোনো বিমান নয়, তখন তিনি ভয় পেতে শুরু করেন। আর কি, তারা দেখতে পায় অনেকগুলো ফাইটার প্লেন একটি শহরে গোলাবর্ষণ করছে। মনে হচ্ছে যুদ্ধ চলছে। এটি দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত তাদের শান্ত করে বলেন যে সব ঠিক হয়ে যাবে। এদিকে ককপিটে পাইলটরাও সমানভাবে হতভাগ, কিন্তু তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এমন সময় একদল ফাইটার প্লেন তাদের ঘিরে ফেলে। তারা যখন আক্রান্ত হতে চলেছে, তখন তারা তাদের রাডার ব্যবহার করে ফায়ারিং লাইন থেকে দূরে সরে যায় এবং আবার আকাশে উঠে যায়। এইভাবে আপাতত বিপদ কেটে যায়, কিন্তু যাত্রীরা মিনিটে মিনিটে আরও উদ্বিগ্ন হতে থাকেন। তাদের কেউ কেউ ক্যামেরনের কাছে কি হচ্ছে তা জানাতে বলে, কিন্তু সে শান্তভাবে তাদের আশ্বস্ত করেন যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে ক্যাপ্টেন স্ট্রং গ্রাউন্ডে কারো সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হন এবং যেহেতু তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তার কোনো ধারণা নেই, তিনি আবার নিচে নামার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা হল তাদের চারপাশ পরিদর্শন করে তাদের সঠিক অবস্থান বের করা। ড্যানিয়েল সাথে সাথে দ্বিমত পোষণ করেন, কারণ নিচের হুমকি নিয়ে তিনি সতর্ক ছিলেন। কিন্তু যখন ক্যাপ্টেন বলেন যে তাদের জ্বালানি শীঘ্রই ফুরিয়ে যাবে, তখন তিনি রাজি হন। এমন সময় দুজন যাত্রী, যাদের পরিচয় ইতিহাসবিদ ডেল এবং বেনেট হিসেবে জানা যায়, পরিস্থিতি অদ্ভুত মনে করে ক্যাপ্টেনকে জানানোর সিদ্ধান্ত নেন। তারা চুপেসাপে ককপিটে প্রবেশ করে ক্যাপ্টেন স্ট্রংকে জানান যে তারা যে ফাইটার প্লেন দেখেছেন সেগুলো ১৯৪৫ সালের পর তৈরি হয়নি, বরং সেগুলো লুফটওয়াফে, যা পরিচালনা করত নাৎসিরা। এটি শুনে ক্যাপ্টেন স্ট্রং ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি ক্যামেরনকে ওই লোকদের ককপিট থেকে বের করে দিতে বলেন। কিন্তু বেনেট জোর দিয়ে বলেন যে তারা কোনোভাবে ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যটন করেছেন। এদিকে এই অনুমানগুলো ক্যাপ্টেনকে আরও রাগান্বিত করে এবং তিনি মনে করেন যে ইতিহাসবিদরা তার সাথে মজা করছেন। তিনি তাদের সিটে ফেরত পাঠান, কিন্তু যাবার আগে তাদের চুপ থাকতে বলেন। পরের দৃশ্যে পাইলটরা আবার বিমান নিচে নামান, কোনো রেডিও সংকেত পাবার আশায়। সৌভাগ্যবশত তারা একজন ব্রিটিশ লোকের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন, যিনি সাথে সাথে ক্যাপ্টেনকে নিজের পরিচয় দিতে বলেন। ক্যাপ্টেন স্ট্রং তা মেনে নেন এবং আরও বলেন যে তাদের তাৎক্ষণিক সাহায্য দরকার। কিন্তু রেডিওর ওপাশের লোক নাইজেল তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। তিনি বিশ্বাস করেন যে উচ্চতায় উড়ন্ত বিমান থেকে রেডিও সংকেত পাওয়া অসম্ভব।
এবং ঠিকই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের এমন উন্নত সরঞ্জাম ছিল না যা দিয়ে দূরপাল্লার ট্রান্সমিশন ধরা যেত। সময় ফুরিয়ে আসতে থাকায় ক্যাপ্টেন স্ট্রং নাইজেলের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি তাদের পরিচয় নিয়ে বিভ্রান্ত। ফলশ্রুতি ক্যাপ্টেন স্ট্রং নাইজেলের কাছে তারিখ জিজ্ঞাসা করেন এবং তিনি উত্তর দেন যে আজ ১৭ জুন ১৯৪০। এটা শুনে ক্যাপ্টেনরা হতবাক হন এবং তারা বুঝতে পারেন যে ইতিহাসবিদরা মিথ্যা বলেননি। তবে তারা নাইজেলকে বোঝাতে সক্ষম হননি যে তারা একটি বাণিজ্যিক বিমান। কোনো উপায় না দেখে ক্যাপ্টেন স্ট্রং ইতিহাসবিদদের ডেকে আনেন এবং নাইজেলের সাথে কথা বলতে দেন। বেনেট তার অনুমানের মাধ্যমে একটি আনুমানিক অবস্থান বের করেন এবং এও উল্লেখ করেন যে তারা ল্যাঙ্কেস্ট্রিও ডুবে যাওয়ার স্থানের উপর দিয়ে উড়ে এসেছে। এটা শুনে নাইজেল থমকে যান, কারণ তার সময় ল্যাঙ্কেস্ট্রি এখনও সক্রিয় আছে। তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গিয়ে নিশ্চিত করার সিদ্ধান্ত নেন যে লোকেরা সত্য বলছে কিনা। বিমানের ভেতরে একজন যাত্রী ককপিটের কথোপকথন শুনে ফেলেন এবং পরিস্থিতি আঁচ করতে পারেন। তিনি তার হাতে বিষয় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সিট থেকে উঠে দাঁড়ান। এরপর তিনি সবাইকে ঘোষণা করেন যে বিমানটি কোনোভাবে ১৯৪০ সালে ফিরে গেছে এবং তারা এখন ফ্রান্সের উপর দিয়ে উঠছে। তিনি আরও বলেন যে হিটলারের বাহিনী বর্তমানে দেশটিতে আক্রমণ করছে এবং প্রস্তাব দেন যে তারা সবাই মিলে তাকে থামানোর জন্য কাজ করবে। অনেকে ভাবেন যে তিনি সম্ভবত টিকটকে ভাইরাল হতে চাচ্ছেন এবং তাকে পাগল বলেন, তবে কেউ কেউ তার সাথে যোগ দিতে রাজি হন। এইভাবে নতুন গঠিত দলটি ককপিট দখল এবং ক্র্যাশ ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শীঘ্রই কয়েকজন মার্কিন সৈন্য তাদের থামায়। এরপর সংঘর্ষ হয় এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও এই সংঘর্ষে যোগ দেন। সৌভাগ্যবশত খারাপ লোকেরা বশীভূত হয় এবং তাদের আর কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের সিটে বেঁধে রাখা হয়। ইতিমধ্যে নাইজেল আবার পাইলটদের সাথে যোগাযোগ করে প্রকাশ করেন যে ল্যাঙ্কেস্ট্রিয় সম্পর্কে তাদের তথ্য সঠিক ছিল। তিনি আরও বলেন যে তথ্যটি অনেক মানুষকে উদ্ধার করতে সাহায্য করেছে। ফলশ্রুতি নাইজেল শেষ পর্যন্ত ক্যাপ্টেন স্ট্রংকে বিশ্বাস করেন এবং তাকে বিমান নামাতে সাহায্য করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার জন্য তাদের সঠিক অবস্থান জানা প্রয়োজন। ক্যাপ্টেন স্ট্রং এবং ইতিহাসবিদরা তাদের অবস্থানের একটি আনুমানিক ধারণা দেন, কিন্তু তা যথেষ্ট নয়। তাই সহ পাইলট একটি পরিকল্পনা করেন তাদের লাইট ফিরিয়ে আনার, যাতে ব্রিটিশ সৈন্যদের কাছে তারা দৃশ্যমান হয়। দুর্ভাগ্যবশত তিনি তা করতেই জার্মানরা তাদের প্রথম খুঁজে পায় এবং একদল ফাইটার প্লেন তাদের ঘিরে ফেলে। তারা বিমানের উপর গুলিবর্ষণ শুরু করে যাত্রীদের সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। তবুও ক্যাপ্টেন স্ট্রং আতঙ্কিত হননি এবং তিনি আক্রমণ এড়ানোর যথাসাধ্য চেষ্টা করেন। এরপর তিনি লুফটওয়াফেকে হারানোর একটি পরিকল্পনা করেন। তিনি ৩ গোনা দিয়ে বিমানটি খুব খারাপভাবে নিচে নামান এবং যখন এটি মাটিতে আঘাত হানতে চলেছে তখন তিনি তা উপরে টানেন। জার্মানরাও অনুসরণ করে, কিন্তু যেহেতু তাদের উন্নত বিমান নেই, তারা উপরে উঠতে ব্যর্থ হয় এবং ফলে মাটিতে ক্র্যাশ করে। পরের দৃশ্যে জানা যায় যে ড্যানিয়েল আক্রমণের সময় গুলিবিদ্ধ হয়েছেন এবং বিমানটিতে বেশ কয়েকটি গর্ত হয়েছে। ক্যামেরন দ্রুত গর্তগুলো আটকে দেন এবং ড্যানিয়েলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ক্যাপ্টেন স্ট্রং অবশেষে ভীত যাত্রীদের সামনে যান। তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে হাল ধরতে বলেন এবং নিজে বের হয়ে আসেন। তিনি পুরো পরিস্থিতি প্রকাশ করেন এবং এও উল্লেখ করেন যে তারা বিমান নামানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে সাম্প্রতিক আক্রমণে বিমানের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এটা ঠিক করার জন্য কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন। প্রথমে সবাই ভয় নিশ্চুপ থাকে, কিন্তু শীঘ্রই দুজন সাহসী যাত্রী টেরেসা এবং হেক্টর স্বেচ্ছাসেবক হতে রাজি হন। শীঘ্রই ত্রয়ী বিমানের পেছনের অংশে নেমে তদন্ত শুরু করে। ইঞ্জিনিয়ার টেরেসা দ্রুত সমস্যা চিহ্নিত করে এবং তা ঠিক করা শুরু করে। কিছুক্ষণ পর তিনি সফল হন, কিন্তু একটি শেষ বাধা রয়ে যায়। ল্যান্ডিং গিয়ার কোনো বস্তু দিয়ে আটকে আছে, ফলে এটা ঠিক করতে কাউকে নিচে নেমে বস্তুটি সরাতে হবে। সাহসী মানুষ হিসেবে ক্যাপ্টেন স্ট্রং সাথে সাথে তার জীবন ঝুঁকিতে ফেলতে রাজি হন, যদিও তিনি একমাত্র ব্যক্তি যে বিমানটি চালাতে পারেন। কিন্তু হেক্টর বুদ্ধিমত্তার সাথে জোর দিতে দাঁড়ান যে তিনি এটা করবেন কারণ ক্যাপ্টেন বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি ধীরে ধীরে ল্যান্ডিং গিয়ারের কাছে নেমে যান এবং একটি হাতুড়ি ব্যবহার করে সমস্যা ঠিক করেন। পরে ক্যাপ্টেন স্ট্রং ককপিটে ফিরে যান এবং নাইজেলের সাথে সংযোগ স্থাপনের জন্য আবার নিচে নামেন। তিনি উল্লেখ করেন যে বিমানটির জ্বালানি মাত্র ৮০ মিনিটের জন্য আছে, তাই তাদের তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন। তারা কথা বলছিল তেমন সময় দুটি জার্মান বিমান হঠাৎ আক্রমণ করে। এবার তারা এমনকি মিসাইলও নিক্ষেপ করে, যা বিমানের সব জানালা উড়িয়ে দেয়। সব যাত্রী শকে থাকা অবস্থায় ক্যাপ্টেন স্ট্রং শত্রুদের এড়ানোর আরেকটি পরিকল্পনা করেন। তিনি শত্রুদের ট্র্যাক করতে তার একমাত্র সরঞ্জাম রাডার ব্যবহার করেন। তিনি চালাকি করে জার্মানদের ফাঁদে ফেলে তাদের পরস্পরের সাথে ধাক্কা লাগিয়ে দেন, ফলে সবার প্রাণ রক্ষা পায়। এই কাছাকাছি বিপদ কাটানোর পর ড্যানিয়েল উপলব্ধি করেন যে তারা বারবার নিচে নামতে পারবে না, কারণ এটি তাদের অবস্থান জার্মানদের কাছে প্রকাশ করে দেবে। যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখন বেনেট একটি ধারণা দেন। তিনি প্রস্তাব করেন যে তারা বিমানের রাডার বিচ্ছিন্ন করে নাইজেলের কাছে পাঠিয়ে দিক, যাতে তিনি তা ব্যবহার করে তাদের নিরাপদে পথ দেখাতে পারেন। ক্যাপ্টেন স্ট্রং এই পরিকল্পনাটি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু তাদের অন্য কোনো উপায় ছিল না, তাই তারা রাজি হন। এরপর তারা নাইজেলের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে এবং তাদের পরিকল্পনা জানান। নাইজেল অবাক হন যে তারা তাদের সেরা অস্ত্র ত্যাগ করতে রাজি, কিন্তু তবু তিনি সাহায্য করতে রাজি হন। পাইলটরা একটি নির্দিষ্ট স্থানে রাডার হস্তান্তরে রাজি হন এবং এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। পরের দৃশ্যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এলোমেলোভাবে লাগেজ খুঁজতে শুরু করেন, আশা করেন যে ল্যান্ডিংয়ের সময় কাজে লাগে এমন কিছু পাবেন।
ঠিক তখন একজন বৃদ্ধ তাদের কিছু খেলনা প্যারাশুট দেন, যা তিনি তার নাতি-নাতনিদের জন্য কিনেছিলেন। এরপর ড্রপের প্রস্তুতি শুরু হয়। তারা দ্রুত রাডারটি মোটা কাপড়ে জড়িয়ে প্যারাশুটের সাথে বেঁধে দেন। কিছুক্ষণ পর তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে যন্ত্রটি বিমান থেকে বাইরে ফেলে দেন এবং নাইজেলকে ড্রপ সম্পর্কে জানান। দুর্ভাগ্যবশত প্যাকেজটি সুইস জার্মান সীমান্তের কাছে পড়ে এবং প্রথমে নাৎসিরা এটি আবিষ্কার করে। ঠিক তখন ব্রিটিশ সেনাবাহিনীর কিছু সদস্য সেখানে পৌঁছে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। সৌভাগ্যক্রমে নাৎসিরা নিহত হয় এবং ব্রিটিশরা প্যাকেজটি নাইজেলের কাছে নিয়ে যায়। সময় নষ্ট না করে তিনি দ্রুত তার ঘাঁটিতে রাডারটি সেট করেন এবং এটি চালানো শুরু করেন। এরপর তিনি নাইজেলকে দেখানো বন্ধ করেন যতক্ষণ না তারা একটি নিরাপদ স্থানে পৌঁছে। এই সময় বিমানটির জ্বালানি অত্যন্ত কমে গেছে এবং ক্যাপ্টেন নাইজেলকে যত দ্রুত সম্ভব একটি ল্যান্ডিং স্পট খুঁজে পেতে বলেন। তিনি এলাকা দেখতে দেখতে হঠাৎ রাডারে একটি বিরাট ব্লিপ দেখতে পান, যা কোনো বিমানের মতো দেখতে নয়। আশ্চর্যজনকভাবে ব্লিপটি আরেকটি ঝড় হিসাবে প্রকাশ পায়, যে ধরনের ঝড় তাদের এই বিশ্বে নিয়ে এসেছিল। এটি দেখে ক্যাপ্টেন স্ট্রং প্রস্তাব করেন যে তারা এর মধ্য দিয়ে যাবে, কারণ অন্য কোথাও নামানোর জন্য তাদের যথেষ্ট জ্বালানি নেই। এরপর তিনি নাইজেলকে বিদায় ও ধন্যবাদ জানান। এরপর তিনি যাত্রীদের ঘোষণা করেন যে তারা আরেকটি ঝড়ের মধ্যে দিয়ে যাবে এবং যদি তারা ভাগ্যবান হয় তবে শীঘ্রই একে অপরের সাথে দেখা হবে। ক্যাপ্টেন স্ট্রং লিজেকে প্রস্তুত করেন এবং ড্যানিয়েলের সাথে বিমানটি ঝড়ের মধ্যে ডুবিয়ে দেন। সৌভাগ্যক্রমে তাদের পরিকল্পনা কাজ করে এবং বিমানটি বর্তমান দিনে বার্লিনে ফিরে আসে। সেখানকার গ্রাউন্ড কন্ট্রোল তাদের সাথে যোগাযোগ করে এবং বলে যে পুরো রানওয়ে তাদের নামানোর জন্য খালি করে দেওয়া হয়েছে। অবশেষে 6 ঘণ্টার বিশৃঙ্খলা ও আতঙ্কের পর ফ্লাইট IA-42 অবতরণ করে। ছবিটির শেষ দৃশ্যে সব যাত্রী অবতরণ উদযাপন করেন এবং একে একে বের হতে শুরু করেন। কিছুক্ষণ পর ক্যাপ্টেন স্ট্রংও ককপিট থেকে বের হয়ে দেখেন যে সেই একই বৃদ্ধ বিমানের ভেতরে একা বসে আছেন। তিনি একটি বই লিখতে ব্যস্ত, যার শিরোনাম দ্য রাডার সিস্টেম দ্যাট সেভড ইউরোপ। ছবিটির সমাপ্তি হয় যখন দেখা যায় যে সেই বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং নাইজেল।